নির্বাচন তো 12ই ফেব্রুয়ারি। নির্বাচনে লড়াইটা কিরকম হতে পারে, হাড্ডাহাড্ডি হবে কিনা বা একতরফা হবে কিনা? জামাতের সমর্থন অনেক গুণ বেড়েছে। এনসিপির 7 সিস্টার যেরকম ভাবে ওদের ছেড়ে চলে গেল। এই আর্থিক দুর্নীতি কিন্তু বাংলাদেশের একটা বড় ইস্যু। জামাতের আর্থিক দুর্নীতি নেই, কিন্তু ভোটের কিছুদিন আগে তারা যে দলটার সঙ্গে বা যে লোকগুলোর সঙ্গে হাত মেলালো সেই দলগুলোর সঙ্গে আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়েছে। আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, যে কোনো দেশ থেকে সেই কিন্তু স্বৈরতন্ত্র আর্থিক দুর্নীতি। গত কয়েকদিনের আমরা এক সপ্তাহের কলকাতার মিডিয়া বা ভারতীয় মিডিয়ার যে টিউনিং, সেটা প্রায় 180 ডিগ্রি ঘুরে গেল। বিশেষ করে যদি আমরা ভারতের কথা বলি, নয়াদিল্লি বারবারই বলেছিল আমরা পাশে আছি, ভোটটা হোক। মানুষের যে নিজেকে গ্রুমিং করে এতটা পরিবর্তন হতে পারে, তো তারেক রহমানকেই দেখা গেল। তারেক রহমানের বাসের সামনে লোকে দাঁড়িয়ে পড়ছেন, তারেক রহমান একবার হাত নাড়বেন সেটা দেখার জন্য লোকে যাচ্ছেন, সেটা কিন্তু ওই ফেসবুকে ছবি তোলার জন্য না। শেষ যাত্রা অনুষ্ঠানে আওয়ামী লীগের সমর্থকরা বা ভোটাররা সেখানে গিয়েছে। আওয়ামী লীগ যদি সমর্থকরা ওখানে যেত তাহলে তো বিএনপি হয়ে গেছে। তাহলে কি জাতীয় সরকারের কোনো প্রস্তাব তোমার মনে হয়েছে যে বিএনপি বা জামাত, এনসিপি সবাই মিলে একটি জাতীয় সরকার হতে পারে? ভারত বিদেশমন্ত্রী যেমন বাংলাদেশে গেছেন, ভারতের বিদেশ সচিব সেরকম তালিবান নেতার সঙ্গে বৈঠক করেছেন। একই রকম গ্রহণযোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আমাদের লোক, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় ক্যারিশমা, ঠিক একই রকম ভাবে যেন তারেক রহমানের সেই ক্যারিশমা, যে উনি আমাদের লোক। নীল নকশার মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। ডক্টর ইউনূস একবার ক্ষমতায় বসলে সারা জীবন বাংলাদেশের শাসনভার ধরে রাখবেন, নির্বাচন একদমই হবে না। কিংবা ডক্টর ইউনূস সরকার পেছন থেকে সমর্থন করছে জঙ্গিরা, ভারত বিরোধীরা। এই সব প্রশ্ন গত 14 মাস ধরে ভারতীয় মিডিয়া বা বিশ্বের বিভিন্ন মিডিয়ার একটি অংশে ব্যাপকভাবে আলোচিত, সমালোচিত। এই মিডিয়ার খবর কখনো নিয়ে টকশো হয়েছে, কখনো সম্পাদকীয়, কখনো প্রপাগান্ডা বলে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয়েছে। কিন্তু এরই মধ্যে বাংলাদেশে ভোটের বাদ দিয়েও বেজে গিয়েছে গণতন্ত্রের মহোৎসব 12ই ফেব্রুয়ারি, এবং সেই গণতন্ত্রের মহোৎসবের জন্য প্রস্তুত বাংলাদেশের আপামর জনগণ এবং প্রস্তুত প্রতিবেশী ভারতের সাধারণ মানুষও। কিভাবে প্রস্তুত? যে এতদিন ধরে যে গুজব প্রপাগান্ডা ছিল, সেই গুজব প্রপাগান্ডার আগুনে কার্যত জল ঢেলে দিয়ে এখন বাংলাদেশ গণতন্ত্রের পথে। প্রিয় দর্শক, আজকে আমরা একেবারেই গত 14 মাসে বাংলাদেশ ভারতের সম্পর্কের মধ্যে কূটনৈতিক উত্থান পতন এবং রাজনৈতিক উত্থান পতন, নানা ধরনের গুজব প্রপাগান্ডা, এসব নিয়ে আলোচনা করব। প্রতিদিনকার মতো আমাদের যে একজন অতিথি থাকেন, সাংবাদিক বিশ্লেষক, আজকের অতিথি কলকাতা সিনিয়র সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী। শীর্ষেন্দুদা, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। প্রথম কলকাতায় তুমি এর আগেও বেশ কয়েকবার বসেছো এবং তোমার বিশ্লেষণ প্রথম কলকাতার দর্শকরা খুব মন্ত্রমুগ্ধভাবে শুনেছেন। সব সময় মতের মিল হয় না, কখনো কখনো কোনো মতের সঙ্গে হয়তো দর্শকদের মতের মিল পাওয়া যায় এবং কখনো কখনো মিল হয় না, তাতে কখনো কখনো সমালোচিত হয়েছে। কিন্তু তোমার কি মনে হয়, তুমি নিজে একজন সাংবাদিক হিসেবে 14 মাস আগে যখন 2024-এর 5 আগস্ট হলো, তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিলেন, তারপর থেকে তুমি ভেবেছিলে যে বাংলাদেশে নির্বাচন আদৌ হবে? একেবারে ভারতীয় সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে তোমার কি মনে হয়? একটা তো মানে সন্দেহ ছিলই, কিছু সমস্যা হয়তো হচ্ছিল, কিছু হয়তো মনে হচ্ছিল যে হবে কি, মানে যেটা বারবার করে বলা হচ্ছিল যে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন তার সদিচ্ছা আছে কিনা, বা তার চারপাশে যারা রয়েছেন তাদের সদিচ্ছা আছে কিনা। কিন্তু তাও দেখো, আমরা যখন এর আগে আলোচনা করেছি তখন বারবার কিন্তু সেই কথাটা এসছে যে আশা করা যায়, আশাবাদী ভোট হবে, এবং সেই আশায় বাচ্চা চাষা, সেরকমই যদি বলতে হয়, আমরা যে আশা করেছিলাম যে আশাটাই সত্যি হচ্ছে, যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে এবং একটা সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ হতে চলেছে। তোমার এই ইতিবাচক যে তুমি তোমার ধারণা, এই ধারণার কারণ কি? মানে যৌক্তিক তো নিশ্চয়ই হঠাৎ করে একটা যৌক্তিক কারণ বা তোমার মধ্যে যে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে, এই বিশ্বাসযোগ্যতা হঠাৎ করে কেন তৈরি হলো? আজকে নতুন করে হয়নি। প্রথম কথা, এটা প্রথম থেকে আমাদের মনে হয়েছিল যে হবে, তার কারণ যে কথাগুলো যারা মোহাম্মদ ইউনূসের পাশে যারা ছিলেন তাদের কিছু ভূমিকা নিয়ে হয়তো সন্দেহ ছিল, কিন্তু সামগ্রিক পরিস্থিতি এবং বিএনপি দলের সামগ্রিক গতি প্রকৃতি, সব থেকে বলা ভালো, সুদূর লন্ডন থেকে তারেক রহমানের একাধিকবার বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য প্রমাণ করছিল যে বিএনপি তাদের সচেষ্ট রয়েছে, বিএনপির সঙ্গে
ভোট করাতে বিএনপি ইচ্ছুক। হয়তো কোনো দল ভোটের চায়নি, সেটা অন্য কথা, কিন্তু যে দলটি এই মুহূর্তে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, তারা তাদের সচেষ্টতা তাদের থাকছে, সেই বিষয়টা কিন্তু বারবার সদিচ্ছা প্রমাণিত হয়েছে। হয়তো কিছু সমস্যা হয়েছে, কিছু খুন খারাপি, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তাই জন্য কিছু একটা এত বড় পরিবর্তনের পর সময় লাগে, সেখানে আমরা অধৈর্য হয়ে পড়েছি, ভোট কেন হচ্ছে না। এই সময়টা হয়তো দেওয়া উচিত ছিল, হয়তো দিয়েছি, আস্তে আস্তে ঠিক হচ্ছে। কারণ বিশ্বাসটা সবসময় ছিল যে ভোট হবে, কারণ যেভাবে গতি প্রকৃতি এবং ভারত সহ বিভিন্ন পার্শ্ববর্তী দেশের যে অবস্থান, বিশেষ করে যদি আমরা ভারতের কথা বলি, নয়াদিল্লি বারবারই বলেছিল আমরা পাশে আছি, ভোটটা হোক। কোনো মানে উগ্রতা বা কোনো উগ্রপন্থী পন্থাকে সমর্থন না করা, জঙ্গিবাদ মৌলবাদের কথা বলছো, মৌলবাদকে সমর্থন না করা, এবং বিক্ষিপ্ত ঘটনা ঘটেই থাকে, ঘটেছে, ঘটবে, অতীতেও ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে। সেইটাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার না করে যেটা ভালোভাবে হচ্ছে সেই দিকে তাকালে মনে হয় আগামী দিনে আরো ভালো হবে। তোমার কি মনে হয়, তুমি মনে আছে কলকাতা প্রেস ক্লাবে তোমার সঙ্গে আমার একটা আলোচনা হয়েছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের ডাকসু নির্বাচন হয়েছিল, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন হয়েছিল। ওই সময় জামায়াত ইসলামের ছাত্র সংগঠন, ছাত্র শিবির, তারা একটা ভালো পজিটিভ রেসপন্স পেয়েছে। এই সময় ছাত্র সংগঠন, ছাত্র দ্বারা সংসদ গঠন করেছে। তুমি বলেছিলে যে, আমার মনে আছে কথাটি খুব ভালো লেগেছে, কোট আনকোট, যে জামায়াত ইসলামের চেয়ে ডুবোজাহাজের মতো। তখন তুমি যথেষ্ট ছিলে যে এইবার বাংলাদেশে নির্বাচন হলে জামায়াত ইসলামীর পক্ষেও একটা সমর্থন আসতে পারে। সেই সময় তোমার কি মনে হচ্ছে যে সেই সমর্থনের বিষয়টা এখনো আছে, নাকি কোথাও গিয়ে মনে হচ্ছে যে তারেক রহমান যখন ঢাকার মাটিতে পা রাখলেন এবং তারপর থেকে কিছু দৃশ্যপট পাল্টাতে শুরু করলো? আমি কিন্তু তোমাকে প্রশ্ন করেছি, আমি মন্তব্য করিনি। একদম, দেখো সেদিনকেও বলেছিলাম, আজও বলছি, জামাতের ভূমিকা অনেক পরিবর্তন হয়ে গেছে, জামাতের সমর্থন অনেক গুণ বেড়েছে। আশা করা যায় বা মনে করা হচ্ছে যে এবারের নির্বাচনে জামাতের ভোট বাড়বে। এক, আর তারেক রহমানকে এতদিন 16-17 বছর 18 বছর দেখা যায়, মানে দেখা গেছে প্রকাশ্যে দেখা যায়, ভার্চুয়ালি দেখা গেছে। তিনি যখন প্রকাশ্যে এলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিল, মানে শারীরিক ভাষা বলে দিল, অনেক কিছু পাল্টে গেছে। তিনি অনেক পরিবর্তন হয়েছেন, যার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছিল, যিনি জেলে ছিলেন, যিনি দেশ থেকে তাকে চলে যেতে হয়েছে অসুস্থ অবস্থায়, সেই মানুষটাকে যখন বলা হয়েছিল তার গ্রহণযোগ্যতাই হয়তো ফুরিয়ে গেছে, কিন্তু তিনি যখন এলেন একটা বিপুল চেঞ্জ, একটা মানুষের যে নিজেকে গ্রুমিং করে এতটা পরিবর্তন হতে পারে, তো তারেক রহমানকেই দেখা গেল। সেই এবং বেগম খালেদা জিয়া মারা গেলেন, তারপরে যে মানুষের বিপুল মানুষ রাস্তায় নামলেন, এটা বোধহয় বিএনপির যে দমে যাওয়া হৃৎপিণ্ড অনেক গুণ বাড়িয়ে দিল। এই শক্তিটা, এই যে অক্সিজেনটা বিএনপি পেল, এটা হয়তো আগে মনে করা হয়েছিল আগে পেতে পারতো, হয়তো কোনো কারণে ছিল না। তারেক রহমান যদি আগে ফিরতেন বা সামগ্রিক পরিস্থিতি হয়তো ছিল না, যাই হোক, যা ঘটে গেছে। কিন্তু যেভাবে বিএনপি এই সমর্থন দুক্ষেত্রে, তারেক রহমান ফিরে আসার সময় যে সমর্থন দেখলেন, এত মানুষ পথে নামলো, এবং ওনার নেত্রী মারা যাওয়ার পরেও যে মানুষ পথে নামলে, এটা বিএনপির পক্ষে বিশাল আশা দেবে। তুমি কি মনে করছো যে জনগণের অংশগ্রহণ, ধরো এই যে বেগম খালেদা জিয়ার জানাজাতে লাখো লাখো মানুষ সমবেত হয়েছিলেন বিভিন্ন দল মত নির্বিশেষে, এবং একই রকম ভাবে 25শে ডিসেম্বর তারেক রহমান যখন ফিরলেন, তখন সেই সময় প্রচুর মানুষ ছিলেন বাংলাদেশে, ঢাকার বিমানবন্দর থেকে শুরু করে একেবারে এভার কেয়ার হাসপাতাল পর্যন্ত। এই জনসমাগম কি সত্যিকার অর্থে ভোটের বাক্সে প্রভাব ফেলবে? আমি তোমায় শেষ করিনি প্রশ্ন। আমাদের এখানে ময়দানে প্রচুর জনসমাগম হয়, বামপন্থীদের ব্রিগেডে ময়দানে হয়, কিন্তু ভোট বাক্সে তাদের কিন্তু খুব একটা প্রভাব দেখি না। তো সেক্ষেত্রে তুমি বলবে যে বাংলাদেশ এবং ভারতের মানুষের সেন্টিমেন্ট হয়তো আলাদা, কিন্তু তুমি কি করে বিশ্বাস করছো যে এই জনসমাগমই সরাসরি বিএনপির ভোট বাক্সে প্রভাব ফেলবে? খুব ভালো জিনিস। মানে দেখো, একটা যদি আমি সিপিএম থেকে ভাবি, যে সিপিএম ক্ষমতায় ছিল, 11 ব্রিগেডে আমরা দেখেছি বিপুল জনগণ হয়েছে, তারপরে ওটা শূন্য হয়ে গেছে। এখন যারা নেতা নেত্রী আছেন, তারা মূলত নেতার থেকে সেলিব্রিটি হয়ে গেছে। তাদের সঙ্গে মানুষ যতটা কথা বলতে ভালোবাসেন, তার থেকে সেলফি তুলতে ভালোবাসে। দিলেই লোড়া, আরে আমি সেলিব্রিটির সঙ্গে সেলফি তুললাম। তারেক রহমান যে করেন, তারেক রহমান কার সঙ্গে সেলফি তুলেছে? তারেক রহমানের বাসের সামনে লোকে দাঁড়িয়ে পড়ছেন, তারেক রহমান একবার হাত নাড়বেন সেটা দেখার জন্য লোকে যাচ্ছেন। সেটা কিন্তু ওই ফেসবুকে ছবি তোলার জন্য না, তারেক রহমানের সামনে ছবি তোলার সুযোগ কেউ পাননি। বা
যখন বিএনপি নেত্রী দীর্ঘদিন হাসপাতালে ভর্তি, তখন সাধারণ মানুষ কিন্তু বিএনপি নেত্রীর ছবি তুলতে যাননি। পশ্চিমবঙ্গে সিপিএম এর ক্ষেত্রে কিন্তু ছবি তোলাটা বেশি হয়েছে, ছবি তোলা এবং ব্রিগেডের সমাবেশে কিন্তু ডিম ভাত খাওয়া টাওয়া এইসব বিষয় ছিল। এইটা কিন্তু বিএনপির নয়, যারা মানুষগুলো গিয়েছেন তারা কিন্তু আবেগ থেকে গেছে, নিজের ভালোবাসা থেকে গেছেন। যখন নেত্রী দীর্ঘদিন হাসপাতালে ভর্তি, প্রতিদিন সকাল থেকে রাত মানুষ, সাধারণ মানুষ হাঁটতে পারছেন না, হুইল চেয়ারে গিয়েছেন, দাঁড়াতে পারেন না, গাড়ি করে গেছেন, এই মানুষগুলো কিন্তু ভালোবাসা থেকে গেছে। এই যে ভালোবাসাটা এতদিন আটকে ছিল, এটাই বোধহয় ওদের অক্সিজেন হবে। যদি আমরা অন্যভাবে দেখি, আমি কোনো দলের বিরোধিতা করছি না বা কোনো দলেরকে আলাদা করে দেখছি না বা সমর্থন করছি না, কোনো দলের বায়াস নই। আরেকটা দলের নেত্রীকে কিন্তু এই অবস্থায় দেশ ছেড়ে আসতে হয়েছিল কিছুদিন আগে, আর সেই মানুষগুলোকে আরেকটা দলের নেত্রীর জন্য কয়েক লক্ষ রাস্তায় নামলো। এই দুটো পরিবর্তন কিন্তু চোখে আঙুল দিয়ে দেখে যে জনসমর্থনটা অন্যরকম ভাবে আছে। সেই জনসমর্থনে অনেকে বলছেন, এবং এখন এই মুহূর্তে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নতুন, সম্ভবত জনতা পার্টি স্থানীয়, আমি ঠিক নামটা ক্লিয়ার করে বলতে পারছি না, প্রিয় দর্শক ক্ষমা করবেন, তারেক বলে একজন নেতা, উনি বলেছেন যে এই বিএনপির প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ যাত্রায় আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকরা, ভোটাররাও এসেছেন। তাহলে তুমি কি মনে করো যে ওই অনুষ্ঠানে, শেষ যাত্রার অনুষ্ঠানে আওয়ামী লীগের সমর্থকরা বা ভোটাররা সেখানে গিয়েছে? আওয়ামী লীগ যদি সমর্থকরা ওখানে যেত তাহলে তো বিএনপি হয়ে গেছে, যদি গিয়ে থাকে। জানি না, কোনো প্রমাণ নেই, বাবু মনে হলো তিনি বললেন, কিন্তু যদি গিয়ে থাকে তো তার সমর্থক হয়েই তো গেছেন, তাকে ভালোবেসেই তো গেছেন। আর যে মানুষগুলো ভোট দেবেন বা ভোট বাক্সে, সেই ভালোবাসার প্রভাবিত পড়বে। নতুন করে তো মানে তিনি আওয়ামী, তিনি কি ওকে ভোট বাড়াতে গেছেন, তিনি দল বাড়াতে গেছেন, লোক বাড়াতে, তাহলে তো তার দলের ক্ষতি হচ্ছে যদি দল বাড়াতে গেছেন। আর তিনি তো তাহলে যদি আওয়ামী সমর্থক হন, তিনি গিয়েছেন বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে, তার মানে তুমি ওনাকে শ্রদ্ধা জানাতেই গিয়েছেন, তার মানে ওনার প্রতি সমর্থন নিয়ে গেছেন, অন্য কোনো সুবিধা পেতে যাননি। তার মানে যেটাই যদি বিএনপি আওয়ামী থেকে যান, জামাত থেকে যান, যেটাই যান, তা ওই সমর্থনে গেছেন, তাহলে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে ওই মানুষের ঘৃণায় গেছে। নিশ্চয়ই কেউ ঘৃণায় কারোর পাশে সমর্থন জানাতে যান না, তাকে ভালোবেসে কোনো জায়গায় কোথাও গ্রহণযোগ্যতা রয়েছে বলেই উনি গিয়েছেন। এখন ভোট হলে কি হবে, আগামী দিন কিভাবে চলবে, সেটা তো ভবিষ্যৎই বলবে। একদমই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতায় আমি সুব্রত আচার্য, এবং আমার সঙ্গে আছে আলোচক বিশ্লেষক, কলকাতার সিনিয়র সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী। আমরা যে আলোচনা করছি সেই আলোচনার হতে পারে আলোচনার খণ্ডাংশের সঙ্গে আপনি সহমত, কিংবা বৃহদাংশের সঙ্গে আপনি ভিন্নমত। আপনার মতামত যাই হোক না কেন, আপনারা কিন্তু মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি নিজেদের মাঝে শেয়ার করতে পারেন। আর আজকে চ্যানেলে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা লাইক করবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিদিনকার মতো যে আমরা ভিডিও করি, প্রথমে ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করি, দেখার আমন্ত্রণ রইল। শীর্ষেন্দুদা, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমি প্রথমেই দর্শকদের সামনে বলেছিলাম যে 14 মাসে 2024-এর 5 আগস্টের পর থেকে প্রত্যেক দিন নতুন করে ভারত বাংলাদেশের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক উত্থান পতন আমরা দেখেছি। বিশেষ করে গত বছর ডিসেম্বর জুড়ে একেবারে টান উত্তেজনা। একেবারে তুমি জানো যে ইন্ডিয়া পাকিস্তান যখন ক্রিকেট ম্যাচ হতো, তখন এক ওভারে আমরা 22 রান দরকার ছিল। তখন যেই রকম আমাদের সামনে আমাদের রক্তচাপ বেড়ে যায়, ঠিক সেরকম ঢাকা এবং দিল্লির মধ্যে কূটনৈতিক চাপানোতর আমরা দেখেছিলাম। সেই নিয়ে প্রশ্ন তোমার কাছে আসবো, কিন্তু তার আগে জানতে চাই তোমার কাছে যে জামায়াতের সঙ্গে ইতিমধ্যে এনসিপির একটা ভোটের বাজারে একটা জোট হয়েছে, তারা একটা ভোটের একটা আসন সমঝোতা করেছে, এবং এই সঙ্গে জামায়াত ইসলামীর আরো 8টি দল যুক্ত রয়েছেন। সব মিলিয়ে 10টি রাজনৈতিক দল সমঝোতা করে তারা নির্বাচনে লড়ছে। জামাত তো 100টি আসন ছেড়ে দেবে বলে শুনেছি যে তার শরিকদের দলে। এত বড় স্যাক্রিফাইস করছে জামায়াত ইসলামী, এবং জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গতকালই সম্ভবত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং সম্ভবত উনি এই মুহূর্তে চেয়ারম্যানের দায়িত্ব নিতে পারেন। আমরা যতটা শুনেছি হয়তো কিছু পুনর্বিন্যাস হতে পারে, যে নতুন, যাই হোক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, যেহেতু এখনো শোক সন্তপ্ত পরিবার, তার সঙ্গে সমবেদনা জানিয়েছেন। এবং তারপরে কি বলেছেন যে আমরা সবাই মিলে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। তাহলে কি জাতীয় সরকারের কোনো প্রস্তাব তোমার মনে হয়েছে যে বিএনপি বা জামাত, এনসিপি সবাই মিলে একটি জাতীয় সরকার হতে পারে? মানে এটা তো আলোচনা হচ্ছিল জামায়াত ইসলামের পক্ষ থেকে, তো বেশ কিছুদিন যাবত জাতীয় সরকারের জন্য ডক্টর ইউনূস সরকারের উপর একটা চাপ বা বলের প্রয়োগ করা হয়তো আলোচনা হয়েছিল, কিন্তু মনে হয় না যে এই মুহূর্তে বিএনপি তাদের অতীত যা ঘটেছে, অতীত ইতিহাস পর্যবেক্ষণ করে এরকম কোনো পদক্ষেপ করবে বলে তারা, আমার ব্যক্তিগত ধারণা, সম্পূর্ণ নিজের ক্যারিশমায়, বিএনপির নিজের ক্যারিশমায়, বেগম খালেদা জিয়ার নিজের ক্যারিশমায় বা তারেক রহমানের নিজের ক্যারিশমাতেই একটা সরকার করার দিকেই সম্ভবত এগোবে। এবং যেটা
অতীত থেকে, যে অতীতের বিভিন্ন দলের থেকে বা অতীতের বিভিন্ন জোটের থেকে তাদের যে অভিযোগ বা বিভিন্ন সমস্যা তাদের পড়তে হয়েছিল, সেইগুলো যাতে পড়তে না হয় সেইগুলোকে কাটিয়েই হওয়া উচিত বলে মনে হয়। সম্ভবত সেই পথেই বিএনপি এগোবে। তোমার কাছে একটা প্রশ্ন রাখবো, প্রিয় দর্শক, আমি শীর্ষেন্দু চক্রবর্তীর কাছে একটা প্রশ্ন রাখবো। সেটি হচ্ছে যে বিএনপি ভার্সেস জামাত, এনসিপি বা তাদের সমমনা 10টি রাজনৈতিক জোট, এর সঙ্গে নির্বাচনী লড়াই কিরকম হতে পারে, এই প্রশ্নের তুমি উত্তর দেবে। কিন্তু তার আগে তোমাকে যে প্রশ্নটা করেছিলাম, যে ওই যে ডিপ্লোম্যাটিক ভাবে দুই দেশের কূটনৈতিক ভাবে চাপানোতর আমরা দেখেছি ডিসেম্বর মাস জুড়ে, তো কেমন হলো যে দিল্লির পররাষ্ট্র মন্ত্রী ছুটে গেলেন বেগম খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে, ডক্টর ইউনূসকে এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে বাইপাস করে বিশেষ বিমানে, সামরিক বিমান ঘাঁটিতে নেমে সরাসরি তারেক রহমানের সঙ্গে দেখা করলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শোক বার্তা জ্ঞাপন করলেন। এবং শুধু তাই নয়, সেখানে সরকারের দৃষ্টিভঙ্গি, ভারত সরকারের দৃষ্টিভঙ্গি, সেটাও এক্সপ্লেইন করা হয় এবং ভবিষ্যতের একটা ভীষণও লক্ষ্য করে একটা স্থির করে দেওয়া হয়। কি হলো এরকম হঠাৎ করে? নতুন তো কিছু হয়নি। ভারত সরকার 2024 সালের 5 আগস্টের পরেও তো তাদের স্ট্যান্ড পরিষ্কার একদম ক্লিয়ারলি বলেছিল যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন, আমাদের এটাই চাই, এর বেশি আমাদের আর কোনো কিছু দাবি নেই। যদি বিএনপি বা অন্য অন্তর্বর্তীকালীন সরকার বলুন, বিএনপি বা আওয়ামী, কারুর বাধায় তো কোনোদিন কারুর গতিবিধিতে ভারত সরকার আটকায়নি। ভারত সরকার তো সেই দিনও পাশে ছিল, আজও পাশে রয়েছে, মানে নিরপেক্ষ অবস্থানে। কেউ বলতে পারবে না যে কোনো কাউকে বাধা দিয়ে তারা, মানে এটা কি 2024-এর পর থেকে নিরপেক্ষ? তারা আগে থেকে 2024-এর আগে হয়তো আওয়ামী পন্থী একটা মানসিকতা ছিল। পরবর্তীকালে আওয়ামী নেত্রীকে, শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছেন, আওয়ামীর বিভিন্ন নেতা নেত্রীরা ভারতে রয়েছেন। সেটাও যেমন ভারত তার নীতি নৈতিকতা, তাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তার মানসিকতা দিয়ে আশ্রয়কে কোনোদিন ভাবে বাধা দেয়নি বা বার করে দেয়নি। ভারতের নীতি এটা। ভারতের দলাই লামাও স্বাধীনভাবে চলাচল করতে পারেন, এটা যেমন ভারত সরকার মেনেছে। ঠিক একই রকম ভাবে আমরা দেখবো যে বিএনপি নেতারাও ভারতে স্বাধীনভাবে চলাচল করতে পেরেছেন। অন্তর্বর্তী সরকারেরও স্বাধীনভাবে গতিবিধি ছিল এবং সবথেকে সেই সরকারের হাই কমিশন ভারতের বিভিন্ন প্রদেশে, বিভিন্ন রাজ্যে সফর করতে পেরেছে। অর্থাৎ ভারত সরকার যে নতুন করে তারেক রহমান আসার পরে বিএনপির সঙ্গে বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে তা নয়, সম্পর্ক প্রথম থেকেই ছিল। আমরা হয়তো সেটাকে অন্যভাবে বুঝেছি বা অন্যভাবে দেখেছি, সেটা দোষ আমাদের। সম্পর্ক তো বলা হয় যে জামায়াত ইসলামের সঙ্গেও সম্পর্ক রাখার চেষ্টা করেছে দিল্লি। সে তো ভারতের বিদেশমন্ত্রী, ভারতের পররাষ্ট্র সচিব আফগান তালিবান প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। সুতরাং ভারতের কূটনীতিতে সেটা বলে, কাউকে ভারত বিদেশমন্ত্রী যেমন বাংলাদেশে গেছেন, ভারতের বিদেশ সচিব সেরকম তালিবান নেতার সঙ্গে বৈঠক করেছেন। সুতরাং ভারতের কূটনীতি এর সঙ্গে আলাদা করে নতুন করে রাস্তা খোলা হচ্ছে, রাস্তা বন্ধ হচ্ছে, এরকম কোনো বিষয়। তুমিও ঠিক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মতো কথা বললে বিষয়টি রাজনীতিক ভাবে দেখার কোনো রকমের সুযোগ নেই, তাই তো? প্রথম থেকে সেই জায়গাটা ছিল, বেশ বন্ধই হয়নি দরজা কোনোদিন। বেশ এবার আসবো যে এনসিপি, জামাত বা জামাতের সমমনস্ক দলগুলোর যদি সামগ্রিকভাবে নির্বাচনী জোট হয় এবং তারা যদি নির্বাচনী ময়দানে নামে এবং জাতীয় সরকার যদি না হয়, ধরে নিলাম নির্বাচন তো 12ই ফেব্রুয়ারি, নির্বাচনে কিরকম মানে পুরো একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে কিনা বা কোন দিকে যেতে পারে সরকার ব্যবস্থায়, আমি বলবো না যে তুমি এক্ষুনি কোনো প্রেডিকশন করো, কারণ আমরা ভীষণভাবে আমরা দায়িত্বশীল জায়গা থেকে আমরা কে কত আসন পাবে সেগুলো বলতে চাই না এখন, এটা আমাদের এডিটোরিয়াল পলিসির বাইরে। তবে লড়াইটা কিরকম হতে পারে, হাড্ডাহাড্ডি হবে কিনা বা একতরফা হবে কিনা, যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, তুমি সেই জায়গা থেকে বিশ্লেষণ করো। একটা সময় মনে হয়েছিল যে বিএনপি তো হারিয়ে গিয়েছে, আওয়ামী লীগ নেই, বিএনপি হারিয়ে গেছে, কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফল। সেখান থেকে সাম্প্রতিক দুটো ঘটনা, একটা তারেক রহমানের দেশে ফেরা এবং ওনার সেই মানে ভয়ঙ্কর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, মানে এটা রাজনীতির ক্ষেত্রে খুব বড় প্রভাব দেখা যায়। আমি একটু বাংলার দিকে ফিরে আসি, বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে হয় যে ওনার বডি ল্যাঙ্গুয়েজ যতটা উনি স্মার্ট, মানে উনি যেভাবে হাঁটা চলা, ওনার কথাবার্তা, উনি যেভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, হাত নাড়ছেন, এটা আলাদা করে যুব শক্তিকে অন্যভাবে কিন্তু একটা আকর্ষণ করেছে। দলের কি হচ্ছে, নীতি ঠিক না ভুল, অভিযোগ সেটা আমি যাচ্ছি না, ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু একটা গ্রহণযোগ্যতা, একই রকম গ্রহণযোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়, যে গ্রহণযোগ্য, যাকে দেখে মানুষ তৃণমূলটা করেছেন, ওনাকে গ্রহণযোগ্য, মানে উনি আমাদের লোক, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় ক্যারিশমা। ঠিক একই রকম ভাবে যেন তারেক রহমানের সেই ক্যারিশমা, যে উনি আমাদের লোক, তারেক রহমান এসছেন, হাত নাড়ছেন, মানুষ ঝাঁপিয়ে পড়ছেন। এই যে আমাদের লোক, এটা রাজনীতির ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলে, যেটা এতদিন কোথাও যেন একটা বাংলাদেশের শূন্যতা তৈরি হচ্ছে। আমাদের লোক শুধু যে কোনো দেশের ইতিহাসে, যদি ভারত বলি, যদি আমরা ভারতের ইতিহাস দেখতে চাই, মহাত্মা গান্ধী কিন্তু এইভাবেই উঠে এসেছিলেন যে তিনি আমাদের লোক, তার পোশাক আশাক, তার চলন বলন,
তাকে কিন্তু সাধারণ মানুষের বৈঠকখানা থেকে রান্নাঘরে পৌঁছে দিয়েছে আমাদের লোক। ঠিক সেই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন আমাদের লোক হয়ে। একই রকম ভাবে তারেক রহমান যেন সে আমাদের লোক হয়ে ঢুকেছেন বাংলাদেশ। মানে তুমি কি সেই আমাদের লোক বলতে চাইছো যারা রাজনীতি 9-6 বোঝে না, যারা অন্য দলের ভোট দেয় না? মানে নিশ্চয়ই আওয়ামী লীগ বলবে না তারেক রহমান আমাদের লোক, জামায়াত ইসলামের ভোটাররা কেউ বলবে না তারেক রহমান আমাদের লোক, এনসিপির কেউ বলবে না যে তারেক রহমান আমাদের লোক। এই আমাদের লোক, এই যে ব্র্যান্ডিংটা, বেসিক্যালি এটা কি সার্বজনীন? সাধারণ মানুষের কাছে আমাদের লোক রাজনীতি করেন, রাজনীতি একটা দলে ধরে নিচ্ছি 10%, 12% মানুষ রাজনীতি করেন, পদ ভোগ করেন, বাকি মানুষ কিন্তু সাধারণ মানুষ। তারা সাধারণ মানুষ সমর্থন থাকতে পারে। আমাদের এখানেও কিছু মানুষ একসময় বামেদের সমর্থন করতেন, পরবর্তীকালে তারা তৃণমূলকে সমর্থন মানে রাজনৈতিক নেতা নয়, এটা সাধারণ মানুষ। তারা ঘরের জলটুকু ঠিক মতন পাচ্ছেন কিনা, রাস্তায় চলাচল করতে পারছেন কিনা, দুর্নীতি থেকে মুক্ত সরকার হচ্ছে, সেই সাধারণ মানুষ মানসিকতা বলে হ্যাঁ এই সরকারটি ক্ষমতায় রয়েছে, এক্স সরকার ক্ষমতায় রয়েছে, এরা আমাকে সেই সুবিধাগুলো দিচ্ছেন, আমি তার সমর্থক হচ্ছি, ভালো লাগে সরকার। এই সাধারণ মানুষ এদের আমাদের, এটা যেন তারেক রহমান হয়ে উঠেছেন। এখানে কোনো দলমত নেই, কিন্তু সেই মানুষগুলো যারা চেয়েছেন বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ একটা একটা গণতান্ত্রিক দেশ হোক, বাংলাদেশের যে দুর্নীতি, যেটা বিপুল টাকা 9-6 অভিযোগ যেখানে একটা সরকারের বিরুদ্ধে ছিল, যেখানে বিভিন্ন সময় বিস্ফোরণ, জঙ্গিবাদ, খুন, এই যে রক্তক্ষয়ী দেশে, এইগুলো থেকে মুক্ত হয়ে মানুষ শান্তিতে যাতায়াত করতে পারে, শান্তিতে থাকতে পারেন, এইরকম একটা দেশ। এই জায়গাটা বোধহয় কোথাও গিয়ে আমাদের সেই মানুষ যারা আমাদের দেশ, আমাদের বাংলাদেশ মনে করেন, তাদের জন্য কোথাও যেন একটা ভালো লাগে যে তারেক রহমান এসেছেন। এই জায়গাটা বোধহয় শূন্যতা তৈরি হয়েছিল, যেটা আমরা এরকমই কিন্তু আজ থেকে 1.5 বছর আগে যখন তৎকালীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভে এই অভিযোগটাই উঠে গেছিল, তারা আমাদের লোক নন, আমাদের সরকার নন। এই তারেক রহমানকে বোধহয় এইভাবে মানুষ দেখছেন, ইনি আমাদের লোক হতে মানে যেমন ও রাজাকার, স্বাধীনতার বিপক্ষে বা মৌলবাদী বা এরকম করে যে একটা ট্যাগ দিয়ে দেওয়া, একটা সেই জায়গা থেকে বেরিয়ে একটা আমাদের লোক সার্বজনীন একটা লোক, যিনি নিজে অত্যাচারিত হয়েছেন, যিনি নিজে মার খেয়েছেন, নিজে অসুস্থ হয়েছে, যিনি এতদিন বাড়ির বাইরে ছিলেন, এই মানুষটার গ্রহণযোগ্যতা কোথাও একটা এরকম বডি ল্যাঙ্গুয়েজে কোথাও একটা বলছেন কনফিডেন্ট, আমি মানুষের জন্য করতে এসেছি, করতে পারি। এই জায়গায় বিএনপির একটা অক্সিজেন তৈরি হলো। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাকে প্রশ্নের উত্তরটা চাইছিলাম যে বিএনপির অক্সিজেন তৈরি হয়েছে, কিন্তু একেবারে নেক টু নেক লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই, এনসিপি, জামাত এবং এদের যে সমমনা 8টি ইসলামপন্থী দল এবং 2টি এলডিএ এবং এনসিপি এবং আরেকটি দল সহ 10টি দলের, এক্ষেত্রে কি বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে? মানে ফাইটিং ফ্যাক্টরটা কিরকম হতে পারে? এইখান থেকে দেখলে মনে হয় না হাড্ডাহাড্ডি লড়াই হবে, তার কারণ কোথাও গিয়ে ওই আমাদের লোক ফ্যাক্টরটা বেরিয়ে যাচ্ছেন বিএনপি এই জায়গাটায়। কিন্তু কিছুদিন আগেও আমরা দেখতাম যে জামাতের র্যালি, কিন্তু জামাতের সেই মিছিল বা র্যালি যাই বলুন না কেন, সেটা কিন্তু এই জায়গায় পৌঁছায়নি। এত মানুষ নামবেন, এতভাবে কথা বলবেন, এই জায়গাটা হয়। কিন্তু শেষ পর্যন্ত তোমার কথা সত্যি হয় যে জামাত অনেকটা ডুবোজাহাজের মতো নির্বাচনের আগে সেই মাথা ভাসিয়ে দিল। তখন তো কেউ কম্পিটিশন ছিল না, এইরকম একটা পরিস্থিতির সামনে যে পড়বে, হট করে 1.5 মাসে চেঞ্জ হয়ে যাবে, এই জায়গায় বোধহয় 2 মাস আগেও ছিল না। এত মানুষ পথে নামতে পারেন, এত মানুষ সরাসরি বিএনপি সমর্থক বিএনপির দল করা কিন্তু আলাদা জিনিস। আমি এই দলের দল করি, কিন্তু এই দলের আমার মানসিকতা সমর্থন করি, আমার ভালোবেসে পথে নামছি, এইটা বোধহয় মানুষ কিছুদিন ঘরে তখন ছিলেন, কারণ নেতৃত্ব পাচ্ছিলেন না। যেটা আমরা বারবার, যদি আমরা আবার সেই ভারতে ফিরে আসি, ভারতের একটা দল কংগ্রেস, তার যখন আজ থেকে 2 টার্ম আগে লোকসভা ভোট, 2014 সালে লোকসভা ভোট, সেই সময় কোনো মুখকে সামনে আনতে পারেনি কে প্রধানমন্ত্রী হবে। এই মুখ না আনার জন্য মনে করা হয় যে দলটা ক্ষমতা থেকে বেরিয়ে গেছে। ঠিক বিএনপির বোধহয় সেটাই ছিল, কোনো মুখ ছিল না। বেগম খালেদা অসুস্থ, ঘরে শয্যাশায়ী, জামাত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর কোনো নেতৃত্ব নেই, সাধারণ মানুষ একটা আতঙ্কে রয়েছেন কি ঘটবে। তার আগে এত বড় বিক্ষোভ করেছে যে ছাত্রদলকে, ছাত্রদের সমর্থন ভেবেছিল তারা নতুন করে কিছু করবেন, তারা ক্ষমতায় আসার আগেই একাধিক দুর্নীতি তাদের নামে বিশাল টাকা 9-6 অভিযোগ উঠতে শুরু করলো। সেই সময় যে মানে কেউ নেতৃত্ব নেই, এটা মনে হয়েছিল হয়তো জামাত কিছু, মানে এনসিপি যে হাইপে উঠেছিল এবং এনসিপি ময় হয়ে গিয়েছিল, সেটা ওরা ধরে রাখতে পারেনি। এবং বিশেষ করে এই যে ওদের 7 সিস্টার, এনসিপির 7 সিস্টার যেরকম ভাবে ওদের ছেড়ে চলে গেল, এনসিপি 7 জন ওদের নেত্রী যারা সহ আরো কয়েকজন যেভাবে চলে গেল, এবং প্রচুর ট্রোলের মুখোমুখি হচ্ছে এনসিপি। এবং বিশেষ করে জামায়াত ইসলামের সঙ্গে ওরা নির্বাচনী আসন সমঝোতা করার পর তো একটা শ্রেণীর মানুষ যারা এনসিপি কে
ভোট দেবেন বলে ভেবেছেন। বাংলাদেশের গণমাধ্যম সুশীল সমাজের একটি অংশ, তারাও ভাবছেন যে এনসিপি হয়তো ওই জায়গা থেকে ভোট হারালেন, কিন্তু আবার এনসিপির ভোট বাড়বে, জামায়াতের ভোটটা হয়তো তারা কোনো ক্ষেত্রে। এনসিপি যেটা বড় সমস্যা, মানুষ ভেবেছিল এই ছাত্র নেতারা, মূলত ছাত্র নেতারা তো ছিল এরা স্বচ্ছ, যেটা বাংলাদেশে এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এরা অস্বচ্ছ মানুষের টাকা চুরি করছে, এর একটা বিপুল অভিযোগ। ওরকম বাংলাদেশের মতন একটা দেশে এত কোটি কোটি হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগ থেকে মুক্ত করতে পারে ছাত্ররা পথে নেমেছিল। ছাত্ররা একটা নতুন তরুণ যুবক রক্ত, যখন তারা ক্ষমতাতেই এলো না, ক্ষমতায় আসার আগে সামান্য ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করার সময় তাদের বিরুদ্ধে লক্ষ কোটি টাকার অভিযোগ করতে শুরু করলো, যে জায়গায় সেই সময় একটা যেন মানে নতুন হাওয়ার মতন ছিল জামাত। কারণ তারা জামাত সেভাবে কোনোদিন ক্ষমতা ভোগ করেনি এবং তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল না দুর্নীতি। এই আর্থিক দুর্নীতি কিন্তু বাংলাদেশের একটা বড় ইস্যু। জামাত এখানেও, আমি সরি একটু ইন্টারাপ্ট করলাম, এখানেও কি জামাতকে একটু কম্প্রোমাইজ করলো? কারণ এনসিপির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির কারোর ভেতরে উঠেছে ইতিমধ্যে সমালোচিত, তাহলে সেই রকম একটি দলের সঙ্গে তারা নির্বাচনী আসন সমঝোতা করলো, কিছু জায়গায় কম্প্রোমাইজ করলো কি? কম্প্রোমাইজ না, এটা জামাতের পক্ষে ধাক্কাও হতে পারে, বড় ধাক্কা। মানে যেটা জামাতকে কিছু লোক সমর্থন, জামাত মানসিকতার বা কট্টর মানসিকতা যায়, তারা তো সেই দেখলো যারা সেই দুর্নীতিগ্রস্ত লোকদের সঙ্গে হাত মেলালে। এটা কিন্তু বারবার মানে আমাদের মতন এই তৃতীয় বিশ্বের দেশগুলোর পক্ষে এই আর্থিক দুর্নীতি সবসময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর্থিক দুর্নীতি, আর্থিক নয়, ভারতের ক্ষেত্রে বারবার কিন্তু এই সরকার পতনের অন্যতম মূল ছিল আর্থিক দুর্নীতি। মানে বিভিন্ন রাজ্যের সরকার পতনের আর্থিক দুর্নীতি, যদি আমি আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল যে কোনো দেশ দেখি, সেই কিন্তু স্বৈরতন্ত্র আর্থিক দুর্নীতি। বাংলাদেশ পরিবর্তন, সেই আর্থিক দুর্নীতি স্বৈরতন্ত্র, এটাই মূল। সেই জামাত যাদের সঙ্গে হাত মেলালো বা যাদের সঙ্গে জোট করার কথা বললো, তাদের বিরুদ্ধে শুরুর আগেই আর্থিক দুর্নীতি, আবার কোথাও একটা সেই আর্থিক দুর্নীতি। তার মানে তুমি এটা বলতে চাচ্ছ, মানে আমি যদি তোমার কথাটা বলি কি তুমি আমার সঙ্গে না মিললে বলবে, তার মানে বলতে চাচ্ছ যে আগে এনসিপি ছাড়া জামাত যদি এককভাবে লড়াই করতো, তাহলে হয়তো বিএনপির সঙ্গে খুব ফাইটে যেত বা নির্বাচনে একটা উইং সিচুয়েশন আসতো, সেটা হয়তো কোথাও গিয়ে ফাইটে না গেলেও জামাত একটা ইমেজ থাকতো, যে ইমেজটা ওদের এতদিন ধরে তৈরি ছিল যে ওদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি নেই, একদমই নেই, প্র্যাকটিক্যালি একদম নেই। কারণ একটা উদাহরণ, তারা সরকারে ছিল না সেভাবে, বিএনপির সঙ্গে সরকারি ছিল, কার্ডের মন্ত্রীও ছিল, কিন্তু সে অর্থে ওদের ছিল না। কিন্তু যে যখন জামাতকে এই আর্থিক দুর্নীতি মুক্ত একটা দল হিসেবে মনে করা হচ্ছে, তাদের মনোভাব যা হতে হয়, মানসিকতা যা হতে হয়, নীতি এক আলাদা হতে পারে, যাই হোক না কেন, কিন্তু মনে করা হয়েছিল জামাতের আর্থিক দুর্নীতি নেই। কিন্তু ভোটের কিছুদিন আগে তারা যে দলটার সঙ্গে বা যে লোকগুলোর সঙ্গে হাত মেলালো, সেই দলগুলোর সঙ্গে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে একদম। এবং জামাতের মানসিকতার সঙ্গে তাদের অনেকের মানসিকতা মেলে না। মানে এমন দুটো দল ভোটের আগে হাত মেলানোর কথা বললো, যে দুটো দল একে অপরকে সহ্য করতে পারে। একদম। শীর্ষেন্দু বাবু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি দীর্ঘ সময় কথা বলেছেন। প্রিয় দর্শক, আপনারা এত সময় জুড়ে আমাদের সঙ্গে ছিলেন। আমরা অনেক বিষয় খোলাখুলি আমাদের ভারতীয় একজন সিনিয়র সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তীর মুখ থেকে শুনলাম। আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে কিছু প্রশ্ন, সেই প্রশ্নের একটা প্রশ্ন বাকি রয়েছে, প্রোপাগান্ডা, এবং সেই প্রোপাগান্ডায় ভারত এবং বাংলাদেশের মিডিয়ার একটি বড় অংশ যুক্ত ছিল। সেই প্রোপাগান্ডার ছোট্ট একটি আমরা প্রশ্ন করতেই হবে, যেহেতু শীর্ষেন্দু চক্রবর্তী কলকাতার মিডিয়ার একটি অংশ এবং সিনিয়র একজন সাংবাদিক। শীর্ষেন্দুদা গত কয়েকদিন ধরে, বিশেষ করে তারেক রহমানের ঢাকায় ফেরা, সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণের পর যে জনসমর্থন, বিশেষ করে শিলিগুড়িতে বেগম খালেদা জিয়ার জন্মভিটে, এই সব কিছু মিলিয়ে গত কয়েকদিনের, আমরা এক সপ্তাহের কলকাতার মিডিয়া বা ভারতীয় মিডিয়ার যে টিউনিং, সেটা কিন্তু গত এক সপ্তাহ আগের টিউনিং এর সঙ্গে আমি অন্ততপক্ষে কলকাতার সাংবাদিক হিসেবে আমি মিল পাচ্ছি না। অনেক ক্ষেত্রেই আমিও খুব বিব্রত বোধ করছি যে তারা ভুলভাল এই খবরটি কি তারা নতুন করে কেন, মানে সুর পাল্টে যাওয়ার কারণ কি? মানে এক সপ্তাহ আগেও ছিল যেখানে সরাসরি আমি বলবো যে বিগত সরকার, শেখ হাসিনা সরকারের চোখ দিয়ে আমাদের পররাষ্ট্রনীতি যে কোথাও সামগ্রিকভাবে যে অন্য রাজনৈতিক দলের চোখ দিয়েও দিল্লি ঢাকাকে দেখতে শুরু করেছে, সেইটাকে বারবার বাইপাস করে শুধুমাত্র শেখ হাসিনার চোখ দিয়ে আমাদের কলকাতার বা ভারতের গণমাধ্যমের একটি অংশ দেখতে চালিয়ে যাচ্ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে সেটা প্রায় 180 ডিগ্রি ঘুরে গেল কিনা, তুমি কিভাবে? আমরা কিন্তু মাস 3-4 আগেই একটা আলোচনা করেছিলাম যে আমাদের মধ্যে এখন সময় এসছে একটু অন্যভাবে দেখার। কোথাও গিয়ে এক সময়, মানে সেটা হয়তো শেখ হাসিনার কৃতিত্বই বলতে হবে, যে উনি সেইভাবে ভারতীয় সংবাদ মাধ্যম বা
একটা সামগ্রিক গোষ্ঠীকে দেখাতে পেরেছিলেন যে এই চোখেই দেখা দেখো। দেখেছেন। কিন্তু বর্তমান ভারত সরকার, তাদের কিন্তু কোনোদিনই এমন কোনো নীতি ছিল না। আমরা হয়তো বুঝতে ভুল করেছি বা বুঝতে চাইনি বা বুঝতে পারিনি, যে কোনো কিছু একটা হতে পারে, আমি বলতে পারবো না, পুরোটাই অনেক বড় ব্যাপার। যে ভারত সরকার কিন্তু সেইভাবে কোনোদিনই দেখেননি। ভারত সরকার প্রথম ভোট হোক, কে করবে, কেন হবে, কি হবে, কিচ্ছু বলেনি। মানে ভোটটাও সুষ্ঠুভাবে ভোট হোক, এবং তারা তো কেউ বাধা দেয়নি কোনো কিছুতে। এবং এই যে মিডিয়া নিজের মতন করে বলেছে কি বলেনি, তাদের আলাদা নীতি হতে পারে, কিন্তু এখন যখন প্রকাশ্যে দেখছি, জয়শঙ্কর গেলেন, গিয়ে সরাসরি তারেক রহমানের সঙ্গে দেখা করলেন, প্রধানমন্ত্রীর শোকবার্তা তুলে দিলেন, এবং এতদিন পর যেটা বিভিন্ন সময় আলোচিত, ভারত বাংলাদেশ জলবন্টন চুক্তি নতুন করে পুনর্নবীকরণ শুরু হয়ে গেল। এই প্রক্রিয়া মানে বুঝিয়ে দিচ্ছে ভারত সরকার সম্পূর্ণভাবে একটা ধীর স্থির নীতিতে ছিল। ভারত সরকার কোনোদিনই কোনোরকম কারোর চোখ দিয়ে দেখেনি, আগামী দিনেও নিশ্চয়ই দেখবে না। আর কোনোদিন মানে ভারত কোনোদিনই এইভাবে দেখেনি। একটা স্বাধীন দেশ যেমন চলবে, যখন দরকার ছিল সে পদক্ষেপ করেছে, যখন দরকার নেই করেনি। এর মধ্যে ভারত সরকারের ভূমিকা ছিল না। আমরা সেই ভূমিকাটাকে একটা বিশ্লেষণ করতে গিয়ে অন্য কিছু করে ফেলেছি, যেটা সমস্যাটা আমাদের। সমস্যা অবশ্যই আমাদের, কারণ মিডিয়ার দৃষ্টিভঙ্গি কখন সমালোচিত হয়, যখন মিডিয়া অর্থাৎ গণমাধ্যম জনগণের আশা আকাঙ্ক্ষা বা প্রকৃত চাওয়া প্রত্যাশা প্রতিফলন না ঘটে, তখনই মিডিয়ার খবর শিরোনাম নিয়ে একটা ধূম্রজাল তৈরি হয়, কুয়াশার আবরণ তৈরি হয়, এবং সেখানে অভিযোগ ওঠে যে প্রোপাগান্ডার। আমরা গত কয়েক সপ্তাহ ধরে যে চলমান শুধু কলকাতা এবং ভারতের মিডিয়ার একটি অংশের যেভাবে আমরা হাসিনাময় হয়ে উঠতে দেখেছিলাম গত 14-15 মাস ধরে, সেটি হয়তো গত কয়েকদিন ধরে সেখান থেকে কিছুটা ভারতীয় গণমাধ্যমের ওই অংশ, যে অংশ তারা আনব্যালেন্সড বায়াসড, আমি বলবো দায়িত্ব নিয়ে যে বায়াসড খবর করছিলেন, এবং একটা প্রোপাগান্ডার অংশ হিসেবেই তারা বিভিন্ন শিরোনাম দিচ্ছিলেন, এবং যে শিরোনামের সঙ্গে বাস্তব খবর বা বাস্তব তথ্যের বাস্তবের জমিনের সঙ্গে আকাশ আর পাতাল ব্যবধান ছিল, সেখান থেকে সেই গোষ্ঠীটা আবার দেখা যাচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে প্রকৃত তথ্য, প্রকৃত চিত্র তারা তুলে ধরছেন। দেরিতে হলেও হয়তো এই সংখ্যক মিডিয়ার যারা প্রোপাগান্ডায় লিপ্ত ছিলেন তাদের হয়তো বোধোদয় হতে বাধ্য, কারণ জনগণের দাবিকেই শেষ পর্যন্ত প্রকৃত গণমাধ্যমকে মেনে নিতে হয়, তাই তো? একদম। অনেক ধন্যবাদ শীর্ষেন্দু চক্রবর্তী, তুমি আমাদের সঙ্গে অনেক সময় জুড়ে ছিলে। প্রিয় দর্শক, আপনারাও যে যেখান থেকে দেখছেন সবার প্রতি গভীর কৃতজ্ঞতা, এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এরকম ভাবে আপনারা জানেন যে শুধুমাত্র আমরা স্টুডিওতেই লাইভ করি না, আমরা বিভিন্ন সময়, বিশেষ করে শীর্ষেন্দু চক্রবর্তী, তার সঙ্গে আমরা যখন আলোচনা করি বাইরে খোলামেলা আকাশের নিচে কথা বলার চেষ্টা করি। আজকে আমরা একটু আবারও বাইরে খোলামেলা আকাশের নিচে একেবারে খোলা দুয়ারে আলোচনা করলাম, এবং সেই আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার।